নমস্কার এবং শুভ সন্ধ্যা জানাই সকলকে। আজ সোমবার বিনিয়োগে বসত লক্ষ্মীর নতুন একটি পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের সঙ্গে যথারীতি রয়েছেন কৌশিক ঘোষ স্যার। আহ, এবং আজকের পর্বটা একটু অন্যরকম, কারণ আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি আমাদের সঙ্গে রয়েছেন, মৃগেন্দ্র মোহন ভার্মা। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের শোতে। তো আপনি প্রথমবার আমাদের সঙ্গে জয়েন করলেন। নমস্কার। তো আলোচনায় যথারীতি আপনাদের আস্তে আস্তে এই বিষয়টা নিয়ে আমরা আহ, নানান রকম বিষয় নিয়ে কথা বলবো। আজকে যথারীতি আমরা আইটি এবং শেয়ার মার্কেট, এই যে এত ভোলাটিলিটি এবং এত যে উপর নিচে যাচ্ছে, সেটা নিয়েই মূলত কথা বলবো। তো ওভার টু ইউ স্যার। কৌশিক কৌশিক স্যার। তো ওকে। তো আমি প্রথমেই একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। মৃগেন্দ্র মৃগেন্দ্র মোহন ভার্মা। ও আর আমি একই স্কুলে পড়েছি, ক্লাস কেজি থেকে 10। ও বোম্বেতে থাকে, আমি কলকাতায় থাকি। তো আমাদের যে কোম্পানি আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার নাম হচ্ছে তানাশভি ফিনটেক প্রাইভেট লিমিটেড। ওর সব ডিটেল নিচে নিচে দেখতে পাবেন। তো এতদিন আমি ইন্ডিভিজুয়াল মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ছিলাম। এখন আমরা মাইগ্রেট করে যাচ্ছি এই কর্পোরেট মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর স্ট্রাকচারে। তো আমার সাথে যারা বিনিয়োগ করছেন অলরেডি, তাদের কিছু করতে হবে না, অটোমেটিক্যালি ওরা মাইগ্রেট হয়ে যাবেন। আর নতুন বিনিয়োগকারী যারা আমাদের সাথে করতে ইচ্ছুক, তারা তানাশভি ফিনটেক প্রাইভেট লিমিটেড নামে ডিস্ট্রিবিউটরের সাথে করবেন। আর মৃগেন্দ্রর একটা ব্যাকগ্রাউন্ড বলে দিই। মৃগেন্দ্র স্কুলের পরে, এইচএস এর পরে ও এনআইটি দুর্গাপুর থেকে বিটেক করেছে। তারপর আহ, কিছু বছর চাকরি করেছে টাটা মোটরস এবং সেইলে। তারপর ও আইএম ব্যাঙ্গালোর থেকে এমবিএ করে, তারপর দীর্ঘ 25 বছর ধরে ও ব্যাংকিং আর ফিনান্সিয়াল সার্ভিসেস ইন্ডাস্ট্রিতে ছিল। এসবিআই ক্যাপিটাল মার্কেটস, আইসিআইসিআই ব্যাংক আর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। ও যখন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ছাড়ে প্রায় 5 বছর আগে, তখন ও স্ট্যান্ডার্ড চার্টার্ডের একজন ম্যানেজিং ডাইরেক্টর ছিল। ঠিক আছে। তো মৃগেন্দ্রর সাথে আমার মানে এই এই ব্যবসার কথাবার্তা অনেকদিন ধরেই চলছে। আমরা বিগত 1-1.5 বছর ধরে এর উপর কাজ করছি, অন্যান্য জিনিসের উপর কাজ করছি। তো মৃগেন্দ্র মৃগেন্দ্রর কাছে পিওএসপি ইন্স্যুরেন্স লাইসেন্সও আছে। পিওএসপি হচ্ছে পয়েন্ট অফ সেলস পার্সন। তো ওর কাছে ওটাও আছে, তাই জন্য এই ভবিষ্যতে পর্বে ও ইন্স্যুরেন্সের ওপরেও কথাবার্তা বলতে পারবে। তো এই বলে মৃগেন্দ্রকে স্বাগত জানাচ্ছি। মৃগেন্দ্র, ওয়েলকাম ওয়েলকাম টু দ্য শো। আমাদের প্রায় 10 মাস হতে চললো। আর ওভার টু ইউ রজত, ব্যাক টু ইউ। আজকের পর্বটি বিশেষ দুটো কারণে। এক, আমরা যথারীতি শুধুমাত্র কৌশিক ঘোষ স্যারের সঙ্গে বরাবর কথা বলে এসেছি। আজকে আর একজন বিশেষজ্ঞ হিসেবে আমাদের সঙ্গে থাকছেন মৃগেন্দ্র স্যার। এবং একই সঙ্গে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়ে দুজন এক্সপার্ট একই সঙ্গে তাদের মতামত দেবেন। এতে আমার মনে হয় যারা আমাদের দর্শকরা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের অনেক উপকার হবে বলে আমাদের ধারণা। তো আজকের আমাদের বিষয়টি হচ্ছে মূলত আইটি সেক্টর নিয়ে। তো আইটি সেক্টরে যথারীতি গেল গেল রব চলছে অনেকদিন ধরেই। আমার মনে হয় এটা সকলেই শুনে থাকবেন যে আইটি সেক্টর অলমোস্ট সে ধ্বংস হয়ে যাচ্ছে, উপর থেকে ভেঙে পড়ে যাচ্ছে। অনেক কিছু হচ্ছে বিশ্ববাজারে, অনেক কিছু হচ্ছে। অনেক বড় বড় সংস্থা আছে যারা প্রচুর পরিমাণে তাদের কর্মী ছাঁটাই করেছেন। সেটাও আমরা লক্ষ্য করেছি। এই নামগুলো একেবারে ছোট নাম নয়, অনেক অনেক বড় বড় নাম রয়েছে। এবং একই সঙ্গে ভারতীয় আইটি মার্কেটেও সেটার একটা প্রভাব পড়েছে। তো স্যার, আমি দুজনের কাছেই আপনাদের কাছে জানতে চাইবো, স্যার, এটার কি মানে এটার ভিত্তিটা কি? এবং মানে লোক যেই যে গেল গেল রব তুলে ফেলেছেন অলরেডি, সেটারও বা কোনো মানে ভয় পাওয়ার কারণ আছে কি? নমস্কার। এবং অনেক ধন্যবাদ আপনি আপনার শোয়ে আমাকে ডাকার জন্য। আম, তো আমি একটা কাজ করি, আমি কৌশিককে অনুরোধ করব, আমি দুটো স্লাইড বানিয়েছিলাম, প্রথম স্লাইডটা দেখাই। কারণ এটার সাথে একটা কোয়েন্সিডেন্স আছে, মানে নিফটি আইটি নিয়েই আমরা কথা বলবো, ভারতীয় নিবেশ বিনিয়োগকারীদের জন্য এই প্রোগ্রাম। তো নিফটি আইটি মানে ইন্ডিয়ার যে নিফটি আইটি ইন্ডেক্স আছে সেই নিয়ে কথা বলবো। তার উপরে একটা ছোট্ট আমরা চার্ট বানিয়েছিলাম দুজনে মিলে, ওটা একবার আমি কৌশিককে অনুরোধ করছি আমাদের স্ক্রিনে যেন প্রেজেন্ট করুক। তার সাথে আমি বলবো আমার যে যাত্রা, বিনিয়োগের যাত্রাটা, তার সাথে খুব মিল আছে এটার, একই সময় আরম্ভ। তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, নিফটি আইটি আরম্ভ হয়েছিল 1996-এ। তো এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, এটা সেই
এপ্রিল 1996 মানে নিফটি আইটি যখন আরম্ভ হয়েছিল, সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত চারটা। এবার চারটা মানে দেখলেই বোঝা যাচ্ছে যে ওপর নিচ হয়েছে, যেরকম বাজারে হয়ে থাকে অস্থিরতা, ওপরে গেছে কখনো নিচে নেমেছে। এবারে আজকে যে আমরা কথাটা বলছি, এআই নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে যে এর জন্য কি হবে মার্কেটে, তাই না? আমি বলি আমার বিনিয়োগের যাত্রাটা আরম্ভ হয়েছিল 1999 সালে। ব্যাংকিং এ নতুন নতুন ঢুকেছি, এমবিএ টেমবিএ করে। আম, আর তখনই আপনাদের দুজনেরও মনে থাকবে একটা ডট কম বাবল বলে জিনিস আছে মার্কেটে। মার্কেটে একটা প্রচুর বড় একটা বুলিশ একটা মুভ এসেছিল, আর তারপরে একটা ক্র্যাশ হয়েছিল। তো আমি আপনাদেরকে জাস্ট বলছি যে কি ধরনের অস্থিরতা হতে পারে মার্কেটে, ভোলাটিলিটি যেটা আমরা বলি, এটার এর থেকে ভালো উদাহরণ বোধহয় আর নেই। তো যাত্রাটা আরম্ভ হয় জানুয়ারি 1999 সালে। ওইখান থেকেই বলতে পারেন নিফটি আইটিতে ওই .com-এর যে উপরের দিকে মুভমেন্টটা হয়েছিল, ওটা আরম্ভ হয়েছিল। তো জানুয়ারি 1999 সালে আমার একেবারে পরিষ্কার জলের মতন এটা মনে আছে, কারণটা বুঝতে পারবেন কেন। নিফটি আইটির ভ্যালু ছিল গিয়ে 700, একদম এক্সাক্ট নাম্বার আমার মনে আছে 705। সো জানুয়ারি 1999 নিফটি আইটি ছিল 705। 13 মাসের মধ্যে, মানে ফেব্রুয়ারি 2000 আস্তে আস্তে, জানুয়ারি 1999 থেকে ফেব্রুয়ারি 2000, এই 13 মাসে এই নিফটি আইটি 700 থেকে গিয়ে দাঁড়ালো 9550। 13 মাসে একটা ইন্ডেক্স হয়ে গেল 13 গুণ, 13.5 গুণ। তো আমি স্টক নিয়ে তো আমরা এমনিতেও কথা বলি না, তাহলে বুঝতেই পারছেন স্টকগুলোর কি হয়েছিল। মানে আপনার ইন্ডেক্স 13 মাসে 13.5 গুণ হয়ে গেল। ঠিক আছে, তখনই আরম্ভ করেছি, খুব ভালো লাগছিল, যাই টাকা লাগাচ্ছেন 2 গুণ 3 গুণ হয়ে যাচ্ছে মাসের মধ্যে। মানে আমরা ভাবলাম যে ঠিক আছে, রিটায়ারমেন্টটা বোধহয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমাদের। এবারে ফেব্রুয়ারি 2000-এ 9550, হাইয়েস্ট পয়েন্ট অফ নিফটি আইটি। এবারে মার্চ থেকে ক্র্যাশটা আরম্ভ হলো। ঠিক আছে, তখন কি হয়েছিল, কেন এই বাবলটা হলো? তখন নতুন নতুন ইন্টারনেট সবাই ইউজ করছে। আজকে যে আমরা তিনজনে কথা বলছি, এইটাই তো ইন্টারনেট ছাড়া পসিবল নয়, তাই না? তো 25 বছর আগে এটা নতুন নতুন আর কি সব জায়গায় ইউজ হচ্ছে, তো সেই নিয়ে খুব একটা বুলিশ ভাব ছিল যে আরে ইন্টারনেট এসছে, এত কিছু হয়ে যাচ্ছে, মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে, পুরো বিশ্বটাই চেঞ্জ হয়ে যাবে এখন। তাই জন্য 13.5 গুণ হয়ে গেল 13 মাসে। এবারে লোকে বুঝতে পারলো যে না, একটু বেশি হয়ে গেছে, দিয়ে মার্চ 2000 থেকে ক্র্যাশটা আরম্ভ হলো। এবারে মার্চ 2000 থেকে নিয়ে বলতে পারেন অক্টোবর 2001, মানে প্রায় ধরে নিন 20 মাস। এই 20 মাসে এই আবার নিফটি আইটি ফেব্রুয়ারি 9550 থেকে গিয়ে দাঁড়ালো গিয়ে 950। 90% পড়ে গেল, 10% ভ্যালু রয়ে গেল নিফটি আইটির। ঠিক আছে, 13.5 গুণ বাড়লো 13 মাসে। আর নেক্সট 20 মাসের মধ্যে 90% ইন্ডেক্সের ভ্যালু কমে গেল। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছেন কি ধরনের ভলাটিলিটি হতে পারে মার্কেটে, স্পেশালি যখন আপনি আইটি নিয়ে কথা বলছেন, টেকনোলজি নিয়ে কথা বলছেন। আজকের কথাটা হচ্ছে এআই নিয়ে, তাই না? হুম। তো এবারে ভবিষ্যতে কি হবে সেটা কেউ জানে না, তাই না? যদি ভবিষ্যতে আমরা কেউ থাকতো যে বলে দিত এটা সঠিকভাবে এইটাই হবে, তাহলে আর মার্কেটের কোনো মানে থাকে না। সবকিছুর হুম। ভ্যালু যেটা ফাইনাল ভ্যালু সেটাই হয়ে যাবে এক্ষুনি, তাই না? হুম। তাহলে আর মার্কেট বলে কিছু থাকবে না, কোনো অস্থিরতাই নেই, একেবারে ফাইনাল ভ্যালুটা সবাই দেখতে পাবে। তাহলে ভবিষ্যতে কি হবে কেউ জানে না। ভোলাটিলিটি হতে পারে কি? নিশ্চয়ই হতে পারে। এবারে আমরা দেখি এই 9550 নাম্বারটা মনে রাখুন, ফেব্রুয়ারি 2000-এ দেখতে পেয়েছিলাম আমরা। হুম। এই নাম্বারটা নিফটি আইটি আবার আমাদেরকে দেখালো প্রায় 15 বছর পর, জানুয়ারি 2014-এ। মানে ফেব্রুয়ারি 2000 থেকে নিয়ে জানুয়ারি 2014 অবধি
নিফটি আইটি 9,500 তো ভুলে যান, এই চার্ট দেখেই বুঝতে পারছেন তার অনেক নিচে ছিল। তো 14 বছর ধরে এরকম হতে পারে। ধরুন কেউ যদি ডিসাইড করেছিল সেই ফেব্রুয়ারি 2000-এ যে আরো ওপরে যাবে, পুরো টাকাটাই লাগিয়ে দিই, ঠিক হুম। আছে? তো যে যদি 100 টাকা লাগিয়েছিল, সেই 100 টাকার মুখটা আবার দেখতে তাকে 14 বছর বসে থাকতে হলো। এবারে দেখুন আমাদের যাত্রাটা কোথা থেকে আরম্ভ হয়েছিল। জানুয়ারি 1999, তাই না? জানুয়ারি 1999-এ কত ছিল? 700। হুম। আবার আমি বললাম জানুয়ারি 2014, মানে ঠিক 15 বছর পরে ওটা কিন্তু আবার 13.5 গুণ হয়ে গেল, হুম। তাই না? আবার 9,500 দেখতে পারলাম 15 বছর পর, জানুয়ারি টু হুম। থাউজেন্ড 1999 থেকে যদি দেখি। এবারে 15 বছরে 13.5 গুণ যদি কিছু হয়ে যায়, আপনি যদি সিএজিআর বার করেন, গড় হুম। যদি বার করেন অ্যানুয়াল, তাহলে সেটা কিন্তু দাঁড়াবে আবার প্রায় 19%-এর কাছাকাছি। সেটা কি খারাপ? দারুণ। তাই না? তাহলে দারুণ। শিক্ষাটা কি দিল মার্কেট? দীর্ঘমেয়াদের জন্য যদি আপনি টিকে থাকেন, একটা নিয়ম অনুযায়ী যদি মার্কেটে করতে থাকেন, এই 1 মাসে কি হলো, কালকে কি হলো, পরশু কি হলো, এই এই যে নয়েজ যেটাকে বলে, তাই না? হুম। এটাকে যদি আমরা এইটাকে যদি আমরা একটু সাইডে রেখে নিয়মটা যদি ধরে রাখি, তাহলে দীর্ঘ মেয়াদে কিন্তু দেখতে পারলাম ভালোই একটা রিটার্ন পেলাম, একদম। তাই না? তো এই একটা মার্কেট কিন্তু শিক্ষা দিয়েছে। আর এর থেকে ভালো এক্সাম্পল বোধহয়, মানে এই ভোলাটিলিটির এক্সাম্পল, মানে মার্কেটে কি কি হতে পারে, কতটা উপরে উঠতে পারে আর কতটা নিচে নামতে পারে, এর থেকে ভালো এক্সাম্পল আমার এই 26 বছরের যে এই যাত্রাটা, বিনিয়োগের যাত্রাটা, এর থেকে ভালো এক্সাম্পল হতে পারে না। তাই খুব ভালো লাগছে আজকে যে আমরা আইটি নিয়ে কথা বলছি। এবারে দেখুন আজকে কি, আজকে হচ্ছে এআই। এআই জন্য এত প্রোডাক্টিভিটি বেড়ে যাবে যে সবকিছু, মানে আইটি, আমাদের আইটি কোম্পানির গুলোর যে ব্যবসা আছে তাতে অনেক ইয়ে হবে। কেন লোকে এত টাকা দিতে যাবে, আমরা নিজেরাই সবাই সবকিছু করে নিতে পারবো, এরকম একটা এআই নিয়ে ডিসকাশন হচ্ছে, তাই তো? তাই হুম। জন্য এত পড়ছে যে এত ভ্যালু হওয়া উচিত কি না আরো কম হওয়া উচিত, তো পড়ছে খুব। এবারে দেখুন 26 বছর আগে তখন নতুন নতুন ইন্টারনেট এসছে। আজকে ইন্টারনেট আমরা তো বেশি ইউজ করি, তাই নাকি? ছাব্বিশ হুম। বছর ধরে তো ইন্টারনেট তো একদম। রয়ে গেল, হুম। কিন্তু এর জন্য একটা যে মার্কেটে ভোলাটিলিটি হতে পারে এবং কি ধরনের হতে পারে সেটা মার্কেট আমাদেরকে দেখিয়ে গেল, তার সাথে একটা শিক্ষাও দিয়ে গেল যে লম্বা লম্বা মেয়াদে মেয়াদে যদি আপনি টিকে থাকেন এবং একটা নিয়ম যেটা আপনি ডিসাইড করেছেন সেটাতে যদি বজায় রাখেন, আপনি ওই নিয়মটাকে যদি আপনি ভঙ্গ না করেন, তাহলে প্রবাবিলিটিটা একটু আপনার রিটার্ন ভালো আসবে, এই প্রবাবিলিটিটা আছে, তাই না? হুম। মানে পাস্ট ডেটা যেটা আমাদের কাছে কংক্রিট যেটা আজকে আছে, আমাদের কাছে পাস্ট ডেটাই আছে, ফিউচারে কি হবে কেউ জানে না, ভবিষ্যতে হুম। কি হবে সেটা কেউ জানে না। সেটা কিন্তু বারবার মার্কেট, শুধু এই আইটি সেক্টর কেন, আপনি যে কোনো সেক্টরই ধরুন, নিফটি ধরুন, নিফটি 500 ধরুন, এই একই জিনিস দেখিয়ে যাবে মার্কেট। এবারে আজকের কথাটা দেখি, আমরা আবার একবার আসি 5 মিনিট। তাহলে কি হলো, এআই আজকে আমরা ইউজ করছি, যারা এআই ইউজ করেছেন, মানে আমি করি খুব বেশি, কৌশিকও করে, আপনিও নিশ্চয়ই করেন, আপনি দেখবেন তার কিন্তু লাভ আছে, এমন নয় যে লাভ নেই জিনিসটার। আমি আপনাকে বলি, আমি একটু প্রোগ্রামিং নিয়ে একটু খেলা, মানে করি আর কি, অনেকটাই করি। আগে আমার যে কাজ করতে প্রায় 2 উইক লাগতো, ধরুন 14 দিন লাগছে কি 10 দিন লাগছে, ওই কাজটা আজকে 15 মিনিটের মধ্যে হয়ে যায়, ঠিক আছে? তো প্রোডাক্টিভিটি তো আছে। তা এআই কি, মানে 10 বছর পর থাকবে কি 25 বছর পর থাকবে, ইন্টারনেটের এক্সাম্পলটা নিয়ে আমরা এটা বুঝতে পারি এআই হয়তো নিশ্চয়ই থাকবে, এবং 10 বছর পরে যে এআই থাকবে সেটা হয়তো আজকের এআই থেকে মাছ বেটার হতে পারে, হুম। এবং তার প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্ট হয়তো তার থেকেও বেশি হতে পারে। এবারে এইটা আজকে আমরা যতটা এআই ইউজ করছি, হয়তো 10 বছর পর, 15 বছর পর, 20 বছর পর আরো বেশি করে ইউজ করব, ঠিক আছে, হুম। ইন্টারনেটের মতনই। তো এবারে তার সাথে মার্কেটের ওঠানামার কিন্তু লেগেই থাকবে, কিন্তু হুম। মার্কেট এই .com বাবল বলুন, যে ইন্টারনেট নিয়ে যে হয়েছিল, সেটাতে ওই শিক্ষাটা দিয়ে গেল যে আপনি নিজের রিস্ক প্রোফাইল মতন
ঠিক আছে, আপনার যে ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে, এবং হুম, তার সাথে খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার মনোবৃত্তিটা, মানে হুম, মানসিকতাটা। হুম, এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকা খুব দরকার, হুম, বুঝলেন? কারণ এই যে দুটোর মধ্যে ব্যালেন্স থাকবে, যে উঠে গেলে আমি ঠিক আছে, আমি ডিসাইড করে নিলাম খুব বেশি উঠে গেলে আমি লোভ করব না, বেশি আবার টাকা ঢালতে যাবো না, আর খুব নিচে পড়ে গেলেও আবার খুব ভয়ে পেয়ে গিয়ে বন্ধ করে দিলাম টাকা ঢালা, কিংবা অনেকটা আবার ঢেলে দিলাম। এই নিয়মটা যাতে আমি না করি, এটা আপনাকে এখনই ডিসাইড করে নিতে হবে। কারণ যখন জিনিসটা হবে, আপনি ভাবুন, আপনি 19 জানুয়ারি 1999 কি ফেব্রুয়ারি 2000 বসে আছেন, আপনার তখন কি ধরনের ইমোশন আপনার আপনার মধ্যে আসবে আপনি চিন্তা করতে পারেন? 13 মাসের 13.5 গুণ হয়ে যাচ্ছে একটা ইন্ডেক্স। আবার 18 মাস পরে পুরো 20 মাসের মধ্যে আপনার পুরো 90% উড়ে গেল। আমি আপনাকে বলি, আমি তো নতুন নতুন আরম্ভ করেছিলাম, তাই না? কিছুই, ওই বন্ধুদের মধ্যে যা ডিসকাশন হতো সেই নিয়ে ওইটুকু এক্সপিরিয়েন্স ছিল। এত বাজেভাবে এ, মানে মানে একটা মেন্টাল হয়ে গেল, স্কার হয়ে গেল, যে আমি নেক্সট 3-4 বছর কিছুই করলাম না, বন্ধই করে দিলাম পুরো। তারপরে আবার যেই এক্সপিরিয়েন্স হলো, আবার দেখলাম ওঠানামা তো লেগেই আছে, এই যে কথাগুলো আজকে আমরা করছি, এইটা করে একটা ডিসাইড করে নিলাম যে হ্যাঁ ঠিক আছে, এই পদ্ধতিতেই আমি বিনিয়োগটা করব। এবং ওটা করে রেখেছি বলেই এই করোনা কাল এলো, পড়ে গেল, তাই না? অনেকটাই মার্কেট পড়ে গেল। এবার আমি জানতাম যে সবকিছু খুবই সস্তা। এই নিফটি আমার মনে আছে ফেব্রুয়ারি 2000 সালে 7,500 ছিল, যে নিফটি আজকে 25,700 চলছে, হুম, নিফটি ছিল 7,500 ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখবেন ফেব্রুয়ারি 2000 বলুন, ফেব্রুয়ারি 2014 বলুন, কিংবা এই আর এখন ফেব্রুয়ারি বলুন, আমরা ফেব্রুয়ারিতেই আছি, কিংবা করোনা কালের ফেব্রুয়ারি দেখুন। হুম, তো তখন তো আমি তো তখন মানে ধরে নিন 20 বছর তো পেরিয়ে গেছে আমারও, 20-21 বছর ধরে বিনিয়োগ করে আসছি। তখন কি মানে আহ ভয় পাইনি? নিশ্চয়ই পেয়েছিলাম খুব। তখন তো লোকের ডিসকাশন, বিনিয়োগের কথা তো ছেড়েই দিন, তখন তো ডিসকাশন হচ্ছে যে কে বেঁচে থাকবে কে বেঁচে থাকবে না, এরকম আর কি, এই অবস্থা হয়ে গেছিল, তাই না? হ্যাঁ, কিন্তু ওর মধ্যে যতটা ক্ষমতা ছিল, আহ, অতটা কিছুটা টাকা দিয়ে রেখেছিলাম, যতটা ছিল সেভিং ছিল তার থেকে কিছুটা টাকা ইনভেস্ট করেছিলাম। এবং আজকে যখন আমি বসি, যখন দেখি ওই যে ওই সময় যে টাকাটা লাগিয়েছিলাম, ওই বেশি লাগাইনি, যতটা ক্ষমতা ছিল, আহ ওটার জন্যেই যে এই 26 বছরের যে রিটার্নটা পেয়েছি, ওটাতে কিন্তু ওটার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা শেয়ার আছে। কারণ বুঝতেই পারছেন, ওই সময়ে যে দাম পাওয়া যাচ্ছিল আর আজকে যে দাম পাওয়া যায়, তাহলে অনেক পার্থক্য আছে, তাই না? তো ওইটাই, যেটা আপনিও বলেন আর যেটা কৌশিকও বলে আসে, আপনার রিস্ক প্রোফাইল আর আপনার মেন্টালিটি, এই দুটো ব্যালেন্স থেকে আপনার ইনভেস্টমেন্টের যে একটা আপনি সিস্টেম বানাবেন, একটা প্রসেস বানাবেন, ওইটা কিন্তু এই দুটো ব্যালেন্স থেকেই আসবে। কারণ এই দুটো ব্যালেন্স থেকে যদি আসে, তাহলে ওই শৃঙ্খলাটায় যাতে আপনি ডিস্টার্ব না করেন, তার প্রবাবিলিটিটা বেড়ে যায়। কারণ আপনি জানেন ঠিক আছে, আমি বেশি ওপরে গেলেও লোভ করবো না, বেশি নিচে গেলে খুব একটা ভয় পাবো না। এটা যদি আমি আগে থেকে ঠিক করে নিই, তাহলে যখন জিনিসটা হবে, তখন হয়তো আপনি এটা মানে ইট উইল বি ইজিয়ার, মানে ওটা সুবিধে হবে। এইটুকুই বলার ছিল। আহ বেশি কিছু, আরেকটা টেবিল আছে, এটা দেখুন লাস্ট 10 বছরের দেখি। 20 বছর 25 বছর তো অনেক বেশি লম্বা হয়ে গেল। লাস্ট 10 বছরেই দেখি, নিফটিকে দেখুন আর নিফটি আইটি, একটা টেবিল বানিয়েছি আমরা দুজনে মিলে। আপনি দেখুন, নিফটি আইটি, আপনি যদি বছরের পর বছর দেখেন, এতে অস্থিরতাটা একটু বেশি আছে, ভলাটিলিটি একটু হুম, বেশি আছে। মাঝে মাঝে 60% উঠে যাচ্ছে, 50% উঠে যাচ্ছে, মাঝে মাঝে নেগেটিভ ও অনেকটাই চলে যাচ্ছে, তাই না? সেই পরিমাণে কিন্তু আপনি দেখুন নিফটি অতটা ওপর নিচে হচ্ছে না। অথচ হুম, তার সাথে টেবিলটা আরেকটা জিনিস বলছে, 10 বছর পরে আপনি যদি একটা অ্যাভারেজ রিটার্নের কথা বলেন, আইটি কিন্তু বেশি ভোলাটিলিটি দেখিয়েছে, কিন্তু সামান্য রিটার্নটাও বেশি দিয়েছে, হুম, তাই না? তো ভোলাটিলিটিটাকে নয়েজ হিসেবে আহ, রেখে দিয়ে
যদি ওই আমরা নিয়ম, ওই শৃঙ্খলা যেটা, ওইটাকে ডিসিপ্লিনটাকে মেনটেন করি, তাহলে রেজাল্টটা ভালো হওয়ার প্রবাবিলিটিটা বেশি, হুম। তাই না? আমাদের মার্কেট বারবার এই একই কথা বলে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম ভোলাটিলিটি কোন জায়গায় যেতে পারে আর কি, মানে আপনাকে এভারেস্টের চূড়ো থেকে একদম মারিয়ানা ট্রেঞ্চে ছুঁড়ে ফেলতে পারে। মানে এটা মৃগেন্দ্র স্যার খুব ভালো করে আমাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন যে আইটি সেক্টরে যে মানে নিফটির যে আইটি ইন্ডেক্সটা সেটা কিভাবে বিহেভ করেছে 1999 থেকে পরবর্তীকালে 14-15 বছর পর্যন্ত। তো সেটার একটা উদাহরণ, এবং 14-15 বছর পরেও যে রিটার্নটা দিয়েছে সেটাও কিন্তু ঈর্ষণীয়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো স্যার এখন এই পরিস্থিতির সঙ্গে খানিকটা হলেও মানুষ হয়তো রিলেট করতে পারছেন। এই আজকে উঠছে কালকে পড়ছে এরকম, মানে একটা পুরো রোলার কোস্টার রাইড চলছে একদম পুরো। তো এই সময় আমার মনে হয় আপনি অনেক বেশি সরাসরি যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের সঙ্গে আপনি বেশি কথা বলতে পারেন, আপনার সুযোগটাও বেশি। তাহলে তারা কি ধরনের প্রশ্ন করছে এবং আপনি তাদের কি বা উত্তর দিচ্ছেন সেটা একটুখানি আমার মনে হয় ইন্টারেস্টিং হবে জানা। প্রশ্ন সেই একই থাকে, এখন কি করব, না কিছুদিন ওয়েট করব, অপেক্ষা করব, বা এখন এখন আমার যে ইনভেস্টমেন্ট আছে সেটার কি হবে, মানে উপরে যাবে না নিচে যাবে। দেখুন, একটা খুব সহজ নিয়ম আছে। আপনি যদি শর্ট টার্মের জন্য ইনভেস্ট করেন, শর্ট টার্ম মানে 1 থেকে 2 বছর, তাহলে একমাত্র মানি মার্কেট ফান্ড বা লিকুইড ফান্ডে ইনভেস্ট করুন। কেননা আপনার মনোবৃত্তি নেই যে লং টার্মের ফান্ড। কেননা আপনার চাই আজকে ঢোকালাম, প্রতিদিন আমি যখন দেখবো ওটা উঠছে, সেটা একমাত্র মানি মার্কেট আর লিকুইড ফান্ডেই হবে। আপনি যদি 3 থেকে 5 বছর করেন, তাহলে আপনি হাইব্রিড ফান্ডে করুন। এটা আমি বলিনি, এটা ফান্ড ম্যানেজাররা বলেছেন। ইনফ্যাক্ট এই স্পেসিফিক জিনিসটা রাজীব থাক্কর, পারাক পারিক ফান্ডের যে সিআইও, উনি বারবার বলে থাকেন। এবং মানে ওই আগে একটা এপিসোড করেছিলাম, ওনার বক্তব্য ওখানে আমি রেখেছিলাম। 3 থেকে 5 বছর বলছে হাইব্রিড ফান্ডে করুন। 5 বছরের ওপর আপনার যদি ইনভেস্টমেন্ট আউটলুক থাকে, তাহলে ইকুইটি ফান্ডে করুন। কারণ ইকুইটি ফান্ড এমন, যেটা আপনি দেখেছেন, ওই যেটা মৃগেন্দ্র দেখালো, অ্যানুয়াল রিটার্ন কোনোদিন কোনো বছর 60%ও আছে, আবার কোনো বছর -24%ও আছে। নিফটিতেও অ্যানুয়াল রিটার্ন কোনো বছরে 25% আছে, আবার কোনো বছরে 2% আছে। তাই এই যে আগের বছর এফডি, অনেকেই ভাবে আমি যখন ডেট ফান্ড বলি, অ্যাসেট অ্যালোকেশনে আপনার এত ডেট, এত ইকুইটি, এত গোল্ড, সবাই ইতস্তত করে, স্যার কিন্তু ডেট না করে আমি কি হাইব্রিড করব, ওটায় এতখানি ইকুইটি আছে এতখানি ডেট আছে। আমি বললাম, দাদা আপনি ভাবছেন যে ডেট মানে লস, তো আগের বছর এফডি তে কম রিটার্ন দিয়েছে মার্কেট, তখন কি করবেন, তাই না? এবং ওটা একমাত্র 1 বছর নয়, এরকম অনেক বছর গেছে যেখানে হুম। এফডি তে কম রিটার্ন দিয়েছে ইকুইটি। তো সেটা ব্যালেন্স করার জন্য অ্যাসেট অ্যালোকেশন, এবং অ্যাসেট অ্যালোকেশন একটা যে সাবজেক্ট, এটা কিন্তু 3-4 জন নোবেল প্রাইজ পেয়েছে এই নিয়ে। অ্যাসেট অ্যালোকেশন, ইনভেস্টমেন্ট রিটার্ন, এই নিয়ে অনেক আগে থেকে নোবেল প্রাইজ পাওয়া বিখ্যাত লোক সবাই। তো এটা খুব একটা যে মানে তাচ্ছিল্য করার জিনিস তা নয়। আপনার অ্যাসেট অ্যালোকেশন রিস্ক প্রোফাইল অনুযায়ী হওয়া চাই। না হলে আপনি সারাক্ষণ ওই তুমি যেটা বললে, পাহাড়ে বাসে উঠতে যেরকম বমি হয়, আমি রোলার কোস্টারে ভয় পাই, আমি যদি তাও আমি হিরো বনে রোলার কোস্টারে যাই, তাহলে শেষে মাথা ঘুরে পড়ে রইলাম, তখন লোকে কি বলবে, আরে আপনি তো জানেন যে উঠবেন না, তো উঠেছেন কেন, তাই বলবে তো। তো এখানে ওটা, একদমই। আপনার যদি মনে হয় যে আমি প্রতিদিন রিটার্নটা দেখব এবং প্রতিদিন যে ওপর নিচ হবে সেটা সইতে পারবো না, তাহলে আপনি লিকুইড ফান্ড মানি মার্কেটে করুন বা এফডি তে করুন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার যদি বেশি রিটার্ন চাই, তাহলে রিস্কও নিতে হবে আপনাকে। হুম। রিস্ক রিটার্ন এক হাতে চলে। এবং একটাই জিনিস হচ্ছে, এখন এই বিগত 5 বছরে ভালো রিটার্ন মার্কেট দিয়েছে বলে সবাই ভাবে আজকে আমি বিনিয়োগ করলাম, 1 বছর পর আমার এফডির মতো নিশ্চিত একটা 13% রিটার্ন আসবে। ওটা নয়, ওটা নয়। তাই জন্য আমি বারবার সবাইকে একই জিনিস বলি। আপনি যদি আমার ওই 4টে এপিসোড আগে দেখেন, যে ফান্ড ম্যানেজাররা কি বলেছে 2026, ওটা আরেকবার দেখুন। ওরা সবাই বলেছে 2026 ভোলেটাইল, মার্কেট ভ্যালুয়েশন উঁচুতেই আছে, এখনো নিচে নেই, তাই জন্য সাবধান। সবাই বলেছেন এসআইপি যদি করেন করতে থাকুন, আর যদি লামসাম করেন তবে সাবধানে করবেন, তাও বলেছে হাইব্রিড ফান্ডে করবেন। আর আমি পার্সোনালি বা মৃগেন্দ্র, আমরা লামসামে বিশ্বাসী নই, কেননা একবার আপনি বিনিয়োগ করে দিলে তারপর আর আপনার কন্ট্রোলে নেই। হুম। তাই জন্য এসটিপি আমরা লামসাম করি না, ঠিক আছে, যে কোনো বিনিয়োগকারীর জন্য।
এই বলেছে যারা লক্ষ লক্ষ কোটি টাকার ফান্ড ম্যানেজ করছে আমাদের জন্য, তারা যখন এটা বলছে, আর সত্ত্বেও আমরা বারবার একই বলছি যে এখন দিলে কি ওপরে যাবে না নিচে যাবে, তারা তো বলেইছে এই বছর মার্কেট তো ওপরে নিচে যাবেই যাবে, তারা নিজেরাই বলছেন। তার মানে কি, তারা এত লক্ষ কোটি টাকার ফান্ড ম্যানেজ করছে, তারা তো ওর জন্য প্রস্তুত হয়ে আছেন। কেন, ওদের তো জীবিকা, ওদের তো, ওরা যে রিটার্ন দেবে সেই অনুযায়ী ওদের প্রমোশন হয়, ওদের বোনাস পায়, এগুলো পায় না। ওদের তো মানে টার্গেটই হচ্ছে আমাকে রিটার্ন করতে হবে, রিটার্ন জেনারেট করতে হবে। আপনি কি ভাবছেন রিটার্ন না হলে ওরা খুব থাকে, হ্যাঁ ঠিক আছে পরের বছর দেখা যাবে? না, ওদের টেনশন অনেক বেশি। হুম। লক্ষ লক্ষ কোটি কোটি বিনিয়োগকারী টাকা ওরা ম্যানেজ করছেন। ঠিক আছে, তাই আবার ওই সংক্ষেপে বলি, নিয়ম মেনে চলুন, অ্যাসেট অ্যালোকেশন আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী করুন, আপনি শান্তিতে থাকবেন যতই অশান্ত মার্কেট হোক। আর যখনই আমরা দেখেছি যে হই হই রব বা হারের রব, মানে হই হই মানে হচ্ছে এর পরে তো মার্কেট উঠতেই থাকবে, আর এই হারের মানে হচ্ছে এরপরে আর গেল কি গেল হবে, সব। পৃথিবী শেষ হয়ে গেল, সব রসতমে চলে গেল, তখনই দেখবেন ঠিক উল্টোটা হতে আরম্ভ করে। এটাই নিয়ম মার্কেটের। ঠিক আছে, তো সংক্ষেপে ওটাই বলছি, নিয়ম মেনে চলুন, আর কিছু দরকার নেই। তো যথারীতি আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি পর্বের। নতুন করে আবার আপনাদের মনে হয় না এই কথাটা বলার কোনো প্রয়োজন আছে যে দীর্ঘমেয়াদী থাকুন, শৃঙ্খলাবদ্ধ থাকুন এবং বিনিয়োগে থাকুন। এছাড়া প্রফিট করার বা লাভ করার অন্য কোনো উপায় নেই। আমরা সম্ভবত স্যার যদি খুব ভুল না হই প্রায় 42টা এপিসোড আমাদের অলমোস্ট হয়ে গেল, এবং 42টি এপিসোডের প্রত্যেকটি এপিসোডের শেষে আমরা এই একটাই কথা দিয়ে শেষ করেছি যে আপনারা যদি শৃঙ্খলাবদ্ধ থাকেন এবং দীর্ঘমেয়াদী থাকেন তাহলে আপনাদের লাভ হবেই। সেটা যে কোনো ইন্ডেক্স আপনি তুলে দেখে নিন, যে কোনো, সেটা নিফটি 50 হতে পারে, নিফটি 500 হতে পারে, আপনি যে কোনো কোনো সেক্টরাল ফান্ডও যদি আপনি দেখেন বা সেক্টরাল যদি কোনো ইন্ডেক্স দেখেন, তাহলে সেক্ষেত্রেও ব্যাংক বলুন, আইটি বলুন, যে কোনো কিছু, কমোডিটিস বলুন, সবকিছু, সোনার উপর নিয়ে মাঝখানে প্রচন্ড হাইপ আপনারা সকলেই লক্ষ্য করেছেন সেটা আশা করি। এবং তার ফলে এই যে এখন সাম্প্রতিককালে রূপোতে এবং সোনাতে দুটোতেই ধস নেমেছে, আবার যথারীতি বুকে চিন 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 শুরু হয়ে গেছে সকলের। কেন সকলে আর কি, সমস্যাটা হচ্ছে কি, আমাদের না এখানে মাত্রা জ্ঞান নেই। মানে আমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছি না, আমাদের ওই যে লেখার আগে উপর একটা মাত্রা দিয়ে তারপর লিখতে হয়, এই যে মাত্রাটি দেওয়া, এটা বড় হওয়ার সঙ্গে সঙ্গে না এই মাত্রাটা আর কেউ দেয় না, তখন এই শর্টকাটে লেগে এখান থেকে টুক করে ওই মাত্রা না দিতে দিতে না এদের মাত্রা জ্ঞানটাই লোপ পেয়ে যায়। এর এই মাত্রাটাই থাকে না যে একসঙ্গে কোথায় দেবো, এরা যা আছে সব নিয়ে, এভরিথিং অর নাথিং, মানে ওরা এই পর্যায়ে চলে যায়, সব কিছু সোনা, সব কিছু রূপো। আমি, স্যার এটা ডেফিনেটলি জানবেন, আমি আগে বলেছি যে আমাকে অন্ততপক্ষে আমার চেনাশোনা অন্ততপক্ষে 15 জন জিজ্ঞাসা করেছে, আচ্ছা সিলভারের ইটিএফ এ করবো, ভালো হবে, কোন ইটিএফ এ করবো? সিলভারের মিউচুয়াল ফান্ডে করবো? আমি ভাবি যে তুমি কতদিন ধরে ইনভেস্ট করছো, তুমি কি জানো এটা সম্পর্কে? রাস্তাঘাটে দেখা হচ্ছে বাজার, আমি কি বোঝাবো তাকে বলুন এখন? মানে সবকিছু তো একটা লিমিট আছে। আমি বললাম ঠিক আছে, আমি পরে সময় পেলে একদিন কোনোদিন বলবো, কেন এগুলো এইভাবে বোঝানো যায় না, সম্ভব না, আপনারাও বুঝতে পারবেন না। তাড়াহুড়ো করে কিছু হয় না, সবকিছু মানে কি বলবো, ফুচকা নয় পটাশ করে ভাঙলো। তাও ওটা তৈরি করতে অনেক সময় লাগে, মাথায় রাখবেন। যেটা আপনি ফিনিশ প্রোডাক্ট, যেটা আপনি মুখে পুড়ছেন, সেটা করার জন্য সকাল থেকে কিন্তু ওরা ভাজছে, সেটাকে প্রিজার্ভ করছে যাতে ময়েশ্চার না হয়ে যায়, ভালো করে টাইট করে আটকে রাখছে, আলু সিদ্ধ করছে, মটর সিদ্ধ করছে, মানে সব কিছু একটা প্রসেস আছে। এত কিছুর পরে আপনার কাছে ফিনিশ প্রোডাক্ট আছে, আপনি মনে করছেন না টপ করে মুখে দিয়ে দিলাম হয়ে গেল, হয় না, এরকম ভাবে হয় না। তো আপনাকে ওই দীর্ঘমেয়াদী সকাল থেকে যে সন্ধ্যেবেলার প্রসেসটা করা, ওটা না করে আপনি ভাবছেন এমনি এমনি ফুচকা পেয়ে যাবেন, হয় না, হবে না, কোনোদিন হবে না। তো থাকুন, আমরা ওই আজকে 43 নম্বর এপিসোড, হয়তো আমরা 43 নম্বর এপিসোডও একইভাবে শেষ করছি। বিনিয়োগে থাকুন, দীর্ঘমেয়াদী থাকুন, শৃঙ্খলাবদ্ধ থাকুন, তাহলে আপনার লাভ হবেই হবে। আজকে তাহলে এই কথাটি বলেই আমরা শেষ করছি। আর আজকের বিশেষ এপিসোডে আর একবার আমরা মৃগেন্দ্র স্যারকে একবার ধন্যবাদ জানাবো। স্যার অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক সময় বার করে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান আপনার মতামত শেয়ার করেছেন। আর কৌশিক ঘোষ স্যারকে তো অবশ্যই, তিনি আমাদের সঙ্গে প্রত্যেক সপ্তাহে থাকেন। আপাতত এই পর্যন্তই, সামনের সপ্তাহে আবার একটি নতুন পর্ব নিয়ে আমরা হাজির হব। আজকে এই পর্যন্ত, নমস্কার। নমস্কার, ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।